হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, এটা আমার বিয়ের ভিডিও। এখান থেকে 12 বছর আগে 2012 সালে আমার বিয়ের ভিডিও। হঠাৎ করে আগের দিন বিয়ের ক্যাসেটটা বার করে মনে হলো এটার ভিডিও ক্লিপ বার করে তোমাদের সাথে যদি ব্লগ হিসাবে শেয়ার করা যায়, তোমরা কি দেখবে যে এখান থেকে 12 বছর আগে আমার বিয়েতে কি হয়েছিল? চলো সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তবে তার আগে বলে রাখি, আমি কিন্তু গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারের একজন সাধারণ মেয়ে। তো বুঝতেই পারছো, সাধারণ দরিদ্র পরিবারের মেয়ে মানে আমার বিয়েতে অত তাকঝাক ছিল না। তবে আমার বাবার ক্ষমতার বাইরে গিয়ে আমার বিয়েতে অনেক আয়োজন করেছিল, অনেক আয়োজন। হয়তো সেটা অনেকের কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার বাবার কাছে বা আমার কাছে তখন অনেকটাই বেশি ছিল। সমস্তটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার মা, মামিরা, পিসিরা, কাকিরা, জেঠিরা, দিদি, বোন সবাই মিলে যাচ্ছে আমার বিয়ের গঙ্গাবরণ করতে, মানে ওই গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করতে। সবাই দেখো কত আনন্দ করছে, এত আনন্দ আয়োজন, সবকিছু বৃথা আমি ছাড়া। এখন আমার জীবনটাই বৃথা হয়ে গেছে, সবটাই বলবো, দেখতে থাকো। যায় তুমি সুন্দর, কত সুন্দর জানে এই মন, তোমার এত সুন্দর হয়ে থাকবার বিবা প্রয়োজন। পাহাড় তুমি সুন্দর, কত সুন্দর জানে এই মন, তোমার এত সুন্দর হয়ে থাকবার বিবা প্রয়োজন। যদি না তোমায় দেখেও কারো সবই ভালো লাগে, ভালোবাসা জাগে, কারো মন কিছু চায়। বুঝি না আমি, বুঝি যা অন্যে কেন বোঝে না, এই চোখ খোঁজে যা আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না? ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। জীবন কত ঘটনার, কত রটনার, তাকে বোঝা যায় কথা, যাকে খুঁজি চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। কখনো যে গান শেখেনি গান, এই দেখা পেয়ে সে ওঠে গিয়ে কথা বলে সুখ পায়। বুঝি না আমি, বুঝি যা অন্যে কেন বোঝে না, এই চোখ তাহা খোঁজে যা আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না? দেখো সবাই মিলে গঙ্গাবরণ করে চলে এসেছে বাড়িতে। আর এই যে আলপনা দেওয়ার দেখছো, এটা কিন্তু আমি দিয়েছি, কত বাজে আলপনা দিয়েছি। আর এইদিকে আমার মা কি করছে এটা তো আমি জানতাম না, এখন ভিডিওতে দেখছি। ঢেগিতে ধান করছে না কি করছে, যাই হোক একটা কলা গাছে ডেগো না কি বলে, ওটা দিয়ে কিন্তু ঢেকি বানিয়ে নিয়েছে, হয়তো ওটা আমাদের নিয়ম ছিল। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি। দেখো কত রোগা ছিলাম আর কেমন ছিলাম, তোমরাই বলো আমি কেমন ছিলাম। আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে এই 12 বছরে। আর আমার কোলে যে আছে ও হলো আমার মেজো মামার ছেলে, মানে আমার মামাতো ভাই, সে এখন বড় হয়ে গেছে। আর পিছনে যে বোনটাকে দেখছো, ওর এই রিসেন্ট বিয়ে হয়েছে, মানে এই কদিন আগে বিয়ে হয়েছে। আর এই বোনটা দেখছো যে পাশে এসে দাঁড়িয়েছে, ওর তো বিয়ে হয়ে গেছে, ওর একটা ছেলে হয়ে গেছে। যে বাচ্চার ছেলেটা এলো ওটা আমার দিদির ছেলে, মানে আমার ভাগনা। কি কিউট ছিল না? তো যাই হোক, এখন হচ্ছে নান্নি মুখ পরানো। দেখো 12 বছর আগে আমি কেমন ছিলাম, 12 বছর আগের আমির সাথে এখন আমির কোনো মিল নেই, মানে পাশাপাশি দাঁড়ালে চেনাই যাবে না। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে
কত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই ছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। তো আমার গায়ে হলুদের পর্ব শেষ, এবার আশীর্বাদের জন্য ঝটপট করে রেডি হতে হবে। আমার বিয়ের দিনই আমার আর আমার কর্তার দুজনই আশীর্বাদ ছিল, এর জন্য একটু হলেও প্রবলেম হয়ে গেছিল, মানে একই দিনের সমস্তটা একটু ঘেটে হয়ে গেছিল এরকমটা। আর একটা জিনিস দেখেছো, এখান থেকে 12 বছর আগে আমার মা আরো কত কিউট ছিল। এখন তো কিউট লাগে, তখন আরো বেশি কিউট লাগতো। আর আমি নিজেকে তো নিজেই চিনতে পারছি না 12 বছর আগে আমি কেমন ছিলাম, তোমরাই বলো। তো যাই হোক, গায়ে হলুদ পর্ব মেটার পর ঝটপট করে হালকা করে রেডি হয়ে গেছি। আমি নিজে রেডি হইনি, আমার পাশের বাড়ির এক কাকিমা আমাকে হালকা করে রেডি করে দিয়েছে, কারণ আমার আশীর্বাদ শুরু হবে, আশীর্বাদের পর্ব শেষ হবে, তারপর আবার বিয়ের জন্য রেডি হতে হবে। আর তোমরা আমাকে দেখো, আমি আগাগোড়াই কিন্তু সাজগোজ করতে একদমই পছন্দ করতাম না। এখন যেহেতু ভিডিও করি সেই জন্য একটু হলেও সাজুগুজো করি, কিন্তু এখান থেকে 2 বছর আগেও আমি একটুও সাজুগুজো করতাম না, যার জন্য অনেকের কাছে আমি কথাও শুনতাম যে ঘরের বউ একটু সাজুগুজো করে থাকতে পারো। আর সাথে এটাও কিন্তু আমি যেহেতু সাজুগুজো করতাম না সেই জন্য আমাকে স্পেশালি অনেকে পছন্দ করতো। তো যাই হোক, এখন আমার আশীর্বাদের পর্ব চলছে, আর আশীর্বাদ করছে আমার শ্বশুর বাবা সোনার নেকলেস দিয়ে। এর সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, আমাকে কিন্তু পছন্দ করে এই বাড়ির বউ করে এনেছে, মানে আমার কর্তার সাথে বিয়ে দিয়েছে আমার শ্বশুর বাবা আর আমার মামা শ্বশুর, মানে এই দুজনের পছন্দে আমি ওনাদের ঘরের বউ। আলাদা করে আমার হাজবেন্ড বা অন্য কেউ কিন্তু আমাকে পছন্দ করেনি। সত্যি কথা বলতে কি জানো তো, আমার কর্তা যদি আমাকে আমার বিয়ের আগে দেখতো বা আমার সম্পর্কে একটু জানতো, তাহলে উনি আমাকে হারগিজ বিয়ে করতো না, কারণ উনি চেয়েছিল ওনার বউ হবে শান্তশিষ্ট লক্ষ্মীমন্ত। আর আমি ছিলাম তার একদম অপোজিট, আর সেই জন্য উনি এখনো আফসোস করে, কিন্তু কি আর করা যাবে, বিয়ে হয়তো 12টা বেজে গেছে। তো যাই হোক, এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন আমার পিসামশাই। আর দুঃখের কথা কি জানো তো, এই পিসামশাই না এখন আর বেঁচে নেই, এই 3 বছরের মতো হলো পিসামশাই মারা গেছে।
এই পিসামশাই আমাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। আর এইবার যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন আমার জায়ের বাবা। তো এখন আমাকে তালইমশাই আশীর্বাদ করছে। তখন তো আমি চিনতাম না যেটা আমার জায়ের বাবা। তো যাই হোক, ভীষণ ভালো মানুষ আমার জায়ের বাবা, এখন তো আমাকে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এই আশীর্বাদের পর্ব হতে হতে চলো তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। আমি কিন্তু আমার বিয়ের আগে আমার হাজবেন্ডকে কখনো দেখিনি। প্রথমবার যখন আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে দেখতে গেছিল, সেদিন আমার হাজবেন্ড গেছিল, ওই এক ঝলক দেখেছিলাম, না দেখার মতো। আর অতগুলো লোকের মাঝখানে কোনটা যে পাত্র আমি ঠিকঠাক করে বুঝেও উঠতে পারিনি। তারপরে আর দেখাও হয়নি, আর ওই কথা হয়েছিল হাতে গোনা 2-1 বার। তো সেই সুবাদে আমি ওনাকে চিনতাম না, জানতাম না, ওই বাবার উপরে ভরসা করে একজনকে বিয়ে করছি এরকমটা আর কি। তো যাই হোক, মানুষ হিসেবে উনি ভালো, তবে হাজবেন্ড হিসেবে বিগ জিরো। বিশ্বাস করুন, হাজবেন্ড হিসেবে ওনাকে যদি নাম্বার দিতে হয় আমি বিগ 0 নাম্বার দেব। উনি কিন্তু একদম হাজবেন্ড হিসেবে ভালো না। এইবার যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন আমার ছোট মামা শ্বশুর। সত্যি কথা বলতে আমার শ্বশুর বাবার থেকে এই মামা শ্বশুরই কিন্তু আমাকে বেশি পছন্দ করেছিল। আর এই ছোট মামা শ্বশুরের পছন্দের পাত্রী আমি ছিলাম বলেই এই বিয়েটা হয়েছিল, না হলে আমার কর্তার সাথে আমার বিয়েটা হতো না। যার জন্য কিন্তু আমার এই ছোট মামা শ্বশুরকে অনেক কথা শুনতে হয়েছিল যে কেন উনি আমাকে ওনার ভাগনার জন্য পছন্দ করেছিল, অনেক কথা শুনতে হয়েছিল। উনি এই 3 বছর হলো মারা গেছে, মারা যাওয়ার কিছুদিন আগে পর্যন্ত উনি কথা শুনেছে। তো যাই হোক, মামা যখন আমাকে আশীর্বাদ করছিল, হাত থেকে মিষ্টিটাও পড়ে গেছিলো, জলটাও পড়ে গেছিলো, কারণ মামা প্রচণ্ড কান্না করছিল। যেহেতু আমার শাশুড়ি মা বেঁচে নেই, তো আমাকে যখন আশীর্বাদ করছিল তখন মামার খুব করে মামার দিদির কথা, মানে আমার শাশুড়ি মার কথা মনে পড়ছিল। আর সেই জন্যই মামা খুব কান্না করছিল। কান্না করতে করতে মামার হাত থেকে মিষ্টিও পড়ে গেছিল আর জলটাও পড়ে গেছিল। তারপরে যিনি আশীর্বাদ করলেন উনি হলেন আমার মেসো। আমার বিয়েতে ওনার অনেক বড় ভূমিকা ছিল, মানে উনি হাতে করে দায়িত্ব নিয়ে আমার বিয়েটা দিয়েছিল। আর এখন যিনি আশীর্বাদ করছেন উনি হলেন আমার মেজো মামা। তো মেজো মামার আশীর্বাদ পর্বের পর এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন আমার দাদু, মানে আমার ছোট মামার শ্বশুর। ইনিও খুব ভালোবাসতেন আমাকে। অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তবে আশা করি এখনও দেখা হলে উনি আমাকে খুব ভালোবাসবেন। আর হ্যাঁ, আমার পাশে যিনি বসে আছেন উনি কিন্তু আমার দিদি, মানে আমার একমাত্র দিদি। এবার যিনি আশীর্বাদ করছেন ইনিও কিন্তু আমার মেসো, মানে আগে একটা মেসো আশীর্বাদ করেছে, এখন আর এক মেসো আমাকে আশীর্বাদ করছে। এই মেসো আমাকে খুব ভালোবাসে। আর এই মেসোর নেচারটা অনেকটা আমার বাবার মতো, মানে ওই মেসো আর আমার বাবা দুইজন এক ক্যাটাগরিতে পড়ে। আর এইবার যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন আমার মেজো মামি। মেজো মামি আমাকে খুব ভালোবাসে, মানে আমার ভাগনা ভাগ্নিদের মধ্যে মেজো মামি আমাকে একটু স্পেশালি আলাদা রকম বেশি ভালোবাসে আর কি, যার জন্য উনি অনেকের কাছে কথাও শুনেছেন। এবার যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন আমার দিদা। তো দেখো আমার মাথায় কত ধান দুপো জমে গেছিলো, মানে সবার আশীর্বাদ। তো সেই আশীর্বাদটা একটা মাথা নিচু করে একটু ফেলে দিলাম। আর এখানে দেখো আমার শ্বশুরবাড়ির সব লোকজন বসে আছে। তো দিদার আশীর্বাদের পর্বর পর দেখা যাক কি আশীর্বাদ করে, আমি নিজেও ভুলে গেছি কি বলবো। এইদিকে দেখো আমার মেসোর পাশে বসে আমার মামাতো আর মাসতো 3 বোন আমার বরবাদই দেখছে, যে দিদির কিভাবে বরবাদ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার যিনি আশীর্বাদ করছেন ইনি আমার কাকা হয়, মানে আমার বাবার মামার ছেলে। তো সেই দিক থেকে আমার কাকা হয়। কাকা দেখো আমার কাছ থেকেই শিখে নিচ্ছে কিভাবে কি আশীর্বাদ করব। বোঝো ঠেলা, আমি কাকাকে শিখিয়ে দিচ্ছি, তারপর কাকা আশীর্বাদ করছে। আর একটা কথা তোমরা আমাকে বলবে, বিয়ের দিন পাত্র পাত্রীকে না খাইয়ে কেন রাখে? আমাকে তো পুরো না খাইয়ে রেখে দিয়েছিল। তারপর আমার বড় মামি একটু চুপি চুপি খাইয়ে দিয়েছিল। মা তো খেতে দেবে না, না বিয়ের দিন না খেয়ে থাকতে হবে, এটা কোনো কথা? তো এইবার যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন আমার মেজো পিসি। মেজো পিসিও আমাকে খুব ভালোবাসে, শুধু আমাকে বলে না, আমাদের সমস্ত ভাই বোনকে মেজো পিসি খুব ভালোবাসে। এদিকে দেখো সবাই খাচ্ছে আর আমাকে না খাইয়ে রেখেছে। বিয়ের দিন না খেয়ে থেকে বলো তো বিয়েটাকে ভালোভাবে ফিল করা যায়? আর এইবার যিনি আশীর্বাদ করছেন উনি হলেন আমার ছোট মেয়ে দুষ্টু, আমার ঠাম্মা। ঠাম্মা মারা গিয়েই পুনর্জন্ম হয়েছে আমার দুষ্টু, মানে আমার ঠাম্মা আমার কাছে এসেছে। ওই বিয়ের দিনই আশীর্বাদ করেছিল, তখনই বলেছিল যে আমি তোর কাছে যাব। তো এইভাবে যে আসবে আমি তখন বুঝতে পারিনি, কি করে বুঝবো বলো? তো আমার ঠাকুমার তখন অনেকটা বয়স হয়ে গেছে, তো হাত টাতগুলো কাঁপতো। তো হাত টাতগুলো আমি ধরে ধরে নিজেই আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম আমার ঠাকুমার থেকে। তো আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি আমাকে কি আশীর্বাদ করলে? তখন ঠাকুমা বলল আমি তোর কাছে আবার যাব। তো আমি তখন বুঝতে পারিনি, বিশ্বাস করুন আমি তখন বুঝতে পারিনি যে ঠাকুমা আমার কাছে এইভাবে আসবে। তো যাই হোক, ঠাম্মার পরে এইবার যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন আমার জামাইবু। আমার জামাইবু আমাকে শালি কম, ছোট বোনের মতো দেখতো বেশি,
খুব ভালোবাসতো। এখন জানি না ভালোবাসে কিনা, কয়েকটা দিন হলো একটু সম্পর্কে ফাটল ধরেছে। তো যাই হোক, কার মনে কি আছে সে তার মন জানে, তাই না? তো জামাইবাবুর পর এবার যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন আমার সেই মামা, যে মামির বাড়িতে আমি প্রায় দিন যাই। তোমরা আমার অনেক ভিডিও দেখেছো, এই হলো সেই মামা। এই মামা আর বেঁচে নেই, এই 1 বছর হলো মারা গেছে। তো যাই হোক, আজকে এই ভিডিওতে মামাকে দেখে এত শান্তি লাগছে, এত ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে। এই ক্লিপটা যদি মামি দেখে, মামি খুব খুশি হবে। পরে দেখবো মামিকে এই ক্লিপটা পাঠিয়ে দেওয়া যায় কিনা, মামিকে পাঠিয়ে দেবো। আর একটা কথা কি বলতো, এই বিয়ের দিন সমস্ত পাত্র পাত্রীদের এত পরিমাণের মিষ্টি খেতে হয়, সেই জন্য তারপরে তাদের জীবনে আর মিষ্টি থাকে না, পুরো তেতো নোনতা ঝাল সব কিছুতে ভরে যায়। আরেকদিকে দেখো আমার মা আর মাসি মিলে ওখানে বসে বসে মিটিং করছে। তো যাই হোক, আশীর্বাদের পর্ব চলেই যাচ্ছে। এইবার যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন আমার বড় পিসি। বড় পিসি, এর আগে মেজো পিসি আশীর্বাদ করেছে, এবার বড় পিসি আশীর্বাদ করছে, তারপরে করছে বড় মামা। সব মিলিয়ে আজকের এই ভিডিও ক্যাসেটটা যখন আমার মোবাইলে এডিট করতে বসেছিলাম, সবাইকে দেখে এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। তবে আরেকটা কথা কি জানো, এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম, আমার পাশে আমার ছোট মেয়ে বসেছিল। সে বারবার জিজ্ঞাসা করছিল, মা তোমার বিয়েতে আমি নেই কেন? তোমার বিয়েতে সবাই আছে, আমি আর দিদি নেই কেন? আমাকে কেন তোমার বিয়েতে নিয়ে যাওনি? তোমার বিয়েতে এত খাওয়া দাওয়া হয়েছিল, আমাকে কেন খেতে দাওনি? তার প্রশ্নের উত্তরগুলো যে আমি কোথা থেকে দেবো কি বলবো। তো আমি ওকে দেখিয়ে দিলাম ওই যে আমার ঠাকুমাকে, যে তুমি আগে ওটা ছিলে, এখন এই হয়েছো। কোনোভাবে তাকে আর বোঝানো যায় না। তো ভাবছিলাম কয়েকটা ছবি স্ক্রিনশট নিয়ে সেখানে ওকে অ্যাড করে দেবো। তো যাই হোক, এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হলেন আমার বড় মামি। আমার এই বড় মামি আমার বিয়ের দিন সকাল সকাল এসে সেই যে কাজ শুরু করেছিল, আর সারাদিন কাজ করেই গেছে, কাজ করেই গেছে, এরকমটা আর কি। মানে এত কাজের মানুষ আমার এই বড় মামি আর কি। তো যাই হোক, মামির পর আমার বাবা আশীর্বাদ করছে। দেখো আমার বাবা তখন কত রোগা ছিল, এখান থেকে 12 বছর আগে আমার বাবা কত ইয়াং ছিল, কত সুন্দর দেখতে ছিল, পুরো হিরো হিরো। এমনি থেকেও আমার বাবা আমার চোখে সবসময় হিরো, এখনও হিরো, তখনও ছিল, পরবর্তীতেও থাকবে। আমার চোখে যদি কেউ কোনো সেরা পুরুষ থেকে থাকে, সে হলো আমার বাবা। এরকম ভালো মানুষ বিশ্বাস করো আমি আমার জীবনে দুটো দেখিনি। যে মানুষটা নিজের জীবনে যতই কষ্ট থাকুক না কেন, পাশের জনকে বুঝতে দেয় না, আর অন্যের কষ্টে নিজে কষ্ট পায়, এত ভালো মানুষ। তো যাই হোক, এখন আমার বাবা আশীর্বাদ করছে, পাশে আমার দিদি বসে আছে। এত মধুর সম্পর্ক কি করে বিষিয়ে গেল আমি বুঝে উঠতে পারি না। এত ভালোবাসা সব তিক্ততায় কি করে পরিণত হলো? অনেক কিছু প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়, সে প্রশ্নের উত্তর আর কোথাও থেকে আসে না। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ যে কটা বাচ্চা কাচ্চা বসে আছে, সবগুলো বড় বড় হয়ে গেছে, কেউ কলেজে পড়ছে, কারোর বিয়ে হয়ে গেছে, কারো আবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বুঝতে পারছো? 12 বছরে ওই বাচ্চাগুলো বড় হয়ে গেছে। তো আমার মা এবার আশীর্বাদ করতে এসেছিল। আশীর্বাদ করার আগে আমার দিদিকে বলছিল আমাকে আশীর্বাদ করার জন্য। তো আমার দিদি বলল, না আমি আশীর্বাদ করব না, ওকে আমি আশীর্বাদ করবই না, ওর জীবন জাহান্নামে যাক, ও খারাপ থাক, এরকম কিছু হয়তো ভেবেছিল, সেই জন্য আমাকে আশীর্বাদ করেনি। তারপরে আমার মা আশীর্বাদ করতে বসে পড়লো। আমার মাও কিন্তু সারাদিন না খেয়েছিল, প্রচণ্ড কান্না করেছে আমার বিয়েতে। তবে আমি কিন্তু একটুও কান্না করিনি, একটুও কান্না করিনি। আমি ভেবেই নিয়েছিলাম আমার বিয়েতে আমি একটুও কান্না করব না, কারণ বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে তো কান্না করতে হবে। তাহলে বিয়ের দিন কান্না করব কেন? ওই একটা দিন একটু হাসি মুখে থাকি। তবে আমার মুখে কিন্তু হাসি ছিল না, বা বিয়ে নিয়ে কোনো কিছু ছিল না, মানে কিচ্ছু ছিল না আমার ভিতরে। ওই বিয়ে করতে হয় তাই করছিলাম। বুঝতেই পারছো, যে মেয়ে বিয়ের আগে তার বরের সম্পর্ক কোনো কিছু জানে না, কিচ্ছু জানে না, দেখেনি, কিচ্ছু জানে না, চোখ বন্ধ করে বাবার উপরে ভরসা করে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করছে। তার জীবনে কি হবে, কি হতে চলেছে সেই সম্পর্কে তার কিচ্ছু ধারণা নেই। পরবর্তীটা তো আমি এখন ভুগছি। তো সব মিলে আশীর্বাদের পর্ব শেষ। এর পরবর্তী ভিডিওগুলো আমি পার্টে পার্টে তোমাদেরকে শেয়ার করব। এই ভিডিওগুলো কিন্তু কোনো ভিউয়ের জন্য না, নিজের জন্য ছেড়ে রাখছি, যাতে সারা জীবন ইউটিউবে বা ফেসবুকে থেকে যায়। তো যাই হোক, আশীর্বাদ পর্বের পর আমার বরের গায়ে ছোঁয়ানো হলুদ এখন আমার গায়ে ছোঁয়ানো হচ্ছে। ওই নামমাত্র ছোঁয়ানো হয়েছিল আর কি, যেহেতু আমার পুরো সাজানো গোছানো হয়ে গেছিলো, ওই শাড়ি পরা শুধু বাকি ছিল, সেই জন্য আর গায়ে হলুদ ওইভাবে হয়নি। ওই একটু হলুদ ওই কপালে আর হাতে গলায় ছুঁয়ে দিয়েছিল, আর একটু জল ছিটিয়ে দিয়েছিল আমার বড় মামি আর আমার দিদি। সব মিলিয়ে পরের পার্টে দেখো, আশা করছি ভালো লাগবে।